আগামী ১ জুলাই থেকে সবার জন্য অভিন্ন ১৫% হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপের বিষয়ে অটল আছেন অর্থমন্ত্রী। ২০১২ সালের মূসক ও সম্পূরক শুল্ক আইনে আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী স্তর এবং সেবার সরবরাহ ও আমদানির ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। অস্থাবর সম্পত্তি, লিজ, গ্রান্ট, লাইসেন্স, পারমিট, অধিকার, সুযোগ সুবিধা ইত্যাদিও আনা হয়েছে ভ্যাটের আওতায়। প্রস্তাবিত আইন অনুযায়ী একজন দোকানদারকেও ঢালাও ১৫% হারে ভ্যাট দিতে হবে। আশঙ্কার কথা, আমদানি ও উৎপাদন পর্যায় থেকে শুরু করে খুচরা পর্যন্ত দফায় দফায় ভ্যাট দিতে গিয়ে পণ্য মূল্য বাড়বে এবং আর্থিক ক্ষতির মুখে পড়বেন ক্রেতারা। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মনে করিয়ে দিয়েছেন, রাজনৈতিক সরকার হিসেবে তাদের অবশ্যই জনগণের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। বিদ্যুৎ, গ্যাস, পারমিট, লাইসেন্স, ব্যাংক, বিমা সবকিছুর ওপরেও ঢালাও ১৫% হারে ভ্যাট দিয়ে করের উপর কর দিতে দিতে স্থানীয় শিল্পের টিকে থাকাও কষ্টের হবে বলে উদ্বেগ জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তার উপর আছে ব্যবসার টার্নওভারের ওপর ভ্যাট। দেশে এখন পর্যন্ত ৯ লাখের মতো প্রতিষ্ঠান নিবন্ধিত হয়ে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার নিলেও গত অর্থ বছরে এর ৯৭% প্রতিষ্ঠানই ভ্যাট পরিশোধ করেনি। অর্থমন্ত্রী বলছেন, আরো বেশি সংখ্যক ভ্যাট পরিশোধ করলে তিনি ভ্যাটের হার কমানোর কথা বিবেচনা করে দেখবেন। তার মানে আপাতত যেসব প্রতিষ্ঠান কর দিয়ে নিয়ম মেনে ব্যবসা করতে চায় তাদেরকেই গুনতে হবে। আমাদের আশপাশের প্রায় সব দেশের চেয়ে অন্তত ৩% বেশি হারের এই কর, আর তার চাপ সইতে হবে সাধারণ ভোক্তাদেরকেই। এসব নিয়ে আলোচনায় রাজকাহন স্টুডিওতে আছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান এবং বিআইডিএস এর জ্যেষ্ঠ গবেষক ডক্টর নাজনীন আহমেদ। স্বাগত আপনাদের তিনজনকে। আমি মন্ত্রী আপনাকে দিয়েই শুরু করতে চাই যে এই অটল থাকবার কারণ কি আপনাদের? মানে মনে হচ্ছে বিষয়টি অর্থমন্ত্রীর বা আপনাদের মন্ত্রণালয়েরই যে ১৫%-এর নিচেও নামা যাবে না, জুলাই পারও হওয়া যাবে না। যদিও গত জুলাইই আপনারা এটা কার্যকর করতে চেয়েছিলেন, কারণ বাণিজ্য মন্ত্রী, শিল্পমন্ত্রী কিংবা বাংলাদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাউকেই আপনাদের সঙ্গে একমত হতে দেখা যাচ্ছে না। ধন্যবাদ। আমরা অটল থাকতেই হয়, কারণ আমরা তো আইন মানতে হবে। ভ্যাট তো আমাদের কোনো নির্বাহী আদেশ নয় যে এটা করুন। পার্লামেন্টে পাশ করা আইন, এইটা আমরা প্রতিপালন করতে বাধ্য যতক্ষণ না পর্যন্ত আইনটাকে পার্লামেন্টই আবার বদলে দিবে বা ব্যাক করবে। আর ইতিমধ্যে আমরা যে 1 বছর বা 2 বছর যে আমরা আপোষ করেছি বা পিছিয়েছি আলোচনার মাধ্যমে, সেটা আমরা করেছি আমাদের সদিচ্ছা নিদর্শন স্বরূপ। যদিও আইনে কোনো এদের বিধান ছিল না, এরই নাগরিক গিয়ে প্রশ্ন করতে পারতো রিট করে যে এই আইন পাস হয়ে গেছে, তাও সরকার এটা করছে না। এইটা হলো আমার প্রথম যেটা আপনাকে আমি করছি। সুতরাং অটলতার প্রশ্ন আমি তো মনে করি সম্পূর্ণভাবে আইনি পন্থায় আমরা কাজটা করছি, এবং যদি না করতাম আমাদের আইনে ব্যর্থতা হতো। আমরা এটা করতে বাধ্য। এবং এর কিন্তু মানে সবাই যে পরামর্শটা মূলত দিচ্ছেন, আমি যদি মানে খুব জটিল বিষয়টা আমি যদি ভুল না বলি, মূল পরামর্শটা দিচ্ছেন যে মানে সকলের জন্য ঢালাও ১৫% না করা। কেউ কেউ বলছেন ১৫%-কে কমিয়েও আনা, আশপাশে কোনো দেশে 15% নাই। আর সবচেয়ে বড় দাবিটা তো বোধহয় এটাই যে সবাই কেন 15% দেবেন এবং কত স্তরে 15% দেবেন। আপনার ভ্যাট না দিলে চলবে, শূন্য ভ্যাট দিয়ে আপনি বাঁচতে পারবেন। আপনি কিছু কিনবেন না, আপনি ভ্যাট দিবেন না। ভ্যাট তো ভোক্তা কর, আপনি কিনবেন, আপনি ভ্যাট দিবেন, নাম্বার 1। যদিও বলবেন যে এছাড়া তাহলে বাঁচবেন কিভাবে? ইয়েস, চাল ডালের উপর আমরা কোনো ভ্যাট চাপাইনি, আমরা কোনো খাবার তেলের উপর ভ্যাট চাপাইনি, মরিচ হলুদ ইত্যাদি মানে আমরা ভ্যাট চাপাইনি। এখন যদি আপনি আমাদের সাধারণ চাল না খেয়ে সুগন্ধি চাল থাইল্যান্ড থেকে এনে 100 টাকা কেজি খেতে চান, আমরা আশা করি যে আপনি কেজি দেবেন। আমাদের দেশি বিয়ার 28-29 চাল বাজারে বিক্রি হচ্ছে, আমরা এর উপরে কোনো ভ্যাট চাপাইনি। সুতরাং এখানে মূল কথা হল বিষয়টাকে আমি বিনীতভাবে বলতে চাই, সিদ্দিক সাহেব এখানে আছেন, শিফট করা হয়েছে। ভ্যাটের যে বলা হয় যে ব্যবসায়ীরা দাবি করছেন, ভ্যাট তারা দিবেন না, দে আর সিম্পলি কালেক্টিং। সবচেয়ে বড় দুঃখ হয় সবচেয়ে যখন আমরা শুনি এই ভ্যাটটাকে গত কয়েক বছর কালেক্ট করে আমাদেরকে দেওয়া হয়। হয়তো আসলে সাধারণ মানুষের ব্যবসায়ীরা দেবেন তা নিয়ে নয়, সাধারণ মানুষের ভয় হচ্ছে যে ব্যবসায়ীরা আমাদের থেকে কালেক্ট করে আপনাদের দেবেন। তো আমি যদি এখানে একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি যে আপনি বলছেন চাল ডাল হলুদ মরিচের উপর ভ্যাট নাই, কিন্তু যখন একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে তার দোকানের যে লাভ বা টার্নওভারের উপরেও যখন ভ্যাট দিতে হবে, তখন তিনি সেটা ঠিক কিভাবে করবেন? মানে তিনি আলাদা করবেন কি করে যে চাল ডাল বেচে? মানে আমি বুঝছি না, হয়তো আপনি যদি বুঝিয়ে বলেন। জি, টার্নওভার ট্যাক্স এটা নয়। টার্নওভার ট্যাক্সের প্যাকেজ ট্যাক্স, যে আপনি একজন ব্যবসায়ী সারা বছরের শেষে আপনার দেখা গেল এত
টাকা সেল করছেন তার উপরে একটা ট্যাক্স ফেলা হয়। এইটা কিন্তু ভ্যাট নয়, ভ্যাট হলো প্রতিটা ট্রানজ্যাকশনের উপরে হবে, ট্রানজ্যাকশনের উপরে হবে এবং ইট ইজ পার্ট অফ দ্য কস্ট অফ দ্য ট্রানজ্যাকশন। এখন আপনি ধরুন একটা জিনিস 10 টাকায় কিনে আনলেন, একজন রিটেইলার, আপনি এটা বিক্রি করছেন 15 টাকায় বা 13 টাকায় বিক্রি করছেন, বাড়তি 3 টাকা লাভ। ওই 3 টাকা যে আপনি অ্যাড করলেন ওর উপরে আমরা 15% চাচ্ছি, যেটি 45 পয়সা আমরা চাচ্ছি। দ্যাট উইল কাম আউট অফ দের বাড়তি 3 টাকার উপরে। সুতরাং যে এটা ভোক্তা করটাকে আপনি বলছেন যে ব্যবসায়ী দেবে কেন, ব্যবসায়ী দিচ্ছে না তো, দিচ্ছেন আপনি ভোক্তা হিসাবে। সেটাই তো ভয়, সেটাই তো ভয়। মানে 13 টাকায় উনি 10 টাকার একটা জিনিস কিনে 13 টাকায় বিক্রি করলেন, 3 টাকা লাভ, তার উপরে উনি না, ওর মধ্যে 45 পয়সা আমার। আচ্ছা, ওই লাভটার উপরে ভ্যালু এডিশনের জন্য তিনি যে ফায়দাটা উঠাচ্ছেন, এই ভ্যালুটা কোথায় পাচ্ছেন এখন তার থেকে আলোচনা গিয়ে লাভ নেই। আমরা মানে আমাদেরকে বুঝিয়ে বলার মতো করে বললেই ভালো। ডক্টর নাজনীন বলতে পারবেন কেন আমরা এটা করছি, আমাদের ভিত্তিটা কোথায়, ওটা তো নৈতিক অবস্থান। আমরা দেশ চালাচ্ছি, রাস্তাঘাট বানাচ্ছি, বিদ্যুৎ ঘরে এনে দিচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষা করছি, কোর্ট কাছারি চালাচ্ছি, কোত্থেকে আমরা দিব, আমরা পয়সা পাবো কোথায়? পিপুল মাস্ট পে। এই পেমেন্টের যে রাষ্ট্র চালাতে গেলে যে কর দিতে হবে, এই চিন্তা আমাদের একটা আধুনিক রাষ্ট্র হিসাবে, এই নাগরিক হিসাবে আমাদের সেই চিন্তা আসতে হবে। আমি আবার বলছি, এইটা কোনো ব্যবসায়ীদের উপরে ট্যাক্স নয়, এটা হলো ভোক্তাদের উপর ট্যাক্স। ব্যবসায়ীরা সিম্পলি সরকারের পক্ষে এটাকে আদায় করে আমাদেরকে দিবেন, সেইটা অনেক ক্ষেত্রে ব্যত্যয় হয়েছে বলে অভিযোগ বাজারে আছে। কালেকশন করা হয়েছে, কোষাগারে আসা নাই। ডক্টর না, ঠিকই আছে, আপনি ভোক্তাদের উপরে বলছেন, ঠিক আছে, আমি মানলাম। ভোক্তা তো আমি চাল বিক্রি করে ডাল কিনছি, ডাল বিক্রি করে তেল কিনছি, তাহলে আমিও তো একজন ভোক্তা, তাহলে আলটিমেটলি আমাকেও দিতে হবে। তাহলে দিতে কিন্তু সবাই কি হবে, হয়তো একজন এটা কিনে দিবে, আরেকজন ওইটা বিক্রি করে দিবে, সেটা দিতে হবে। তাহলে সাধারণ মানুষের উপরেই কিন্তু পড়ছে। এবং এটা যদি কোনো কারণে যদি আপনি ঠিক মতো হ্যান্ডেল না করা হয়, আরও যদি একটু রিসার্চ না করে, জানি না কতটুকু আপনারা করেছেন এর মধ্যে, তাহলে কিন্তু ইনফ্লেশনের একটা চাপ পড়বে আমাদের উপরে। সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা ভ্যাট দিতে আমাদের কোনো আপত্তি নাই, ট্যাক্স দিতে আপত্তি নাই। আমি আসবো সিদ্দিকুর রহমান আপনার কাছে, তার আগে আমি আরেকটু যদি বুঝে নেই যে ডক্টর নাজনীন আহমেদ 10 টাকার জিনিস কিনে দোকানদার এতদিন 13 টাকায় বিক্রি করছিলেন, তিনি জানেন যে 3 টাকা তার লাভ, তো সেখান থেকে তিনি 15% ভ্যাট এখন সরকারকে দেবেন। সেই 15%কে তিনি 3 টাকার উপরে আবার আমার কাছ থেকে আদায় করে নেবেন। আলটিমেটলি সেটাই হবে, থিওরি সেটাই বলে। যখন ভোক্তার উপরে যে ট্যাক্সটা, সেটা আলটিমেটলি ভোক্তার উপরে দাঁড়াবে, উনি এর উপর থেকেই আরো 15%। মানে 1 জুলাই থেকে আসলে সবকিছু আমরা আরো 15% বেশি দামে কিনবো। এইভাবে যখন দেখছি 15% বেশি দামে কিনবো, আমরা একটু ভেতরে যাই। সেটা হচ্ছে যে ধরে নেন এখন কোনো ভ্যাট নাই বাংলাদেশে, কোনো ভ্যাট নাই, আমরা ভ্যাট দিব না। এখন আমরা যেটা কথা হচ্ছে যে প্রথম যখন ভ্যাটের কথাটা আসলো, কেন আসলো? 91 সনে আমরা শুরু করলাম ট্রেড লিবারালাইজেশন। এর আগে কিন্তু আমাদের ট্যাক্স বা আমাদের যে ইনকাম, তার একটা বড় অংশ আসতে হচ্ছে ইম্পোর্ট ট্যারিফ থেকে। কিন্তু ট্রেড লিবারালাইজ হওয়ার মানে হচ্ছে ইম্পোর্ট ট্যারিফের রেট কমে যাবে, এবং কমতে থাকলো। ফলে একসময় যেখানে 70-75%-এর উপরে আমার আসতে হচ্ছে ইম্পোর্ট ট্যারিফ থেকে, সেটা কমে এখন 20-এরও নিচে চলে গেছে। কাজেই এই যে ধারাবাহিকতাটা, সেইখানে যদি আমার অল্টারনেটিভ সোর্স না থাকতো, আমরাই বলি যে আমার জিডিপির শতাংশের হারে আমার বাজেট কম, বড় বাজেট ভালো, ইমপ্লিমেন্টেশনের সমস্যা। এই কদিন পরে আমরা এখানে বাজেট আলোচনা করব, তখন বলবো যে বাজেট অনেক বড় কিন্তু ইমপ্লিমেন্টেশন সমস্যা কেন বলি এই কারণে যে আমার রিসোর্স মোবিলাইজেশনের সমস্যা। সেই জায়গা থেকে ধরে রিসোর্সের উৎস খুঁজতে হবে, এবং সেই ক্ষেত্রে সাধারণত আমরা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা এনবিআর এর উপর ভরসা করি। এনবিআর কি করে? ডাইরেক্ট ট্যাক্স নেয় আর ইনডিরেক্ট ট্যাক্স নেয়। ডাইরেক্ট ট্যাক্স কোনটা? আমার কাছ থেকে যেটা ইনকাম ট্যাক্স নিচ্ছে। আর ইনডিরেক্ট ট্যাক্স যেগুলো, তার মধ্যে ভ্যাট আছে, সাপ্লিমেন্টারি ডিউটি আছে, টার্নওভার ট্যাক্স আছে, নানান কিছু আছে। প্রথমে বলে নেই যে কেন আমরা ওই টার্নওভারের উপরে ভ্যাট দেবে এটা কেন মনে করছে, আসলে সেটা না। এই পুরো আইনটার নাম হচ্ছে ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট। একটা আইনের মধ্যেই মূসক ও সম্পূরক শুল্ক আইন বলা হচ্ছে দেখে অনেকে মনে করছে যে এটা বোধহয় ওই টার্নওভারের উপরে আবার ভ্যাট, সেটা না, এটা জাস্ট টার্নওভার ট্যাক্স। টার্নওভার যা হয় তার উপর ট্যাক্স। কাজে ওইটাকে আমরা একটু বাইরে রাখি, আমরা শুধু ভ্যাট নিয়ে কথা বলি। সেই ক্ষেত্রে হচ্ছে আমার নতুন আয়ের উৎস হতে হবে যদি আমার ইকোনমিকে এগুতে হয়, সেটা ইনকাম ট্যাক্স বাড়িয়ে হোক
আমার ভ্যাটের মতো উৎস থেকে হোক, অন্য উৎস থেকে হোক। এখন ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা জানি যে আমরা এবছর দেখেছি 12 লক্ষ টিনধারী থেকে এনবিআর বলেছে 27 লাখের মতো টিনধারী করেছে। এরা সবাই যে ট্যাক্স দেন তা কিন্তু না। তাহলে আমাদের এইখানে আমাদের গতিটা খুব স্লো ইনকাম ট্যাক্স থেকে আয়ের ক্ষেত্রে, তারপরে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে ভ্যাট সোফার খুব ভালো কাজ করেছে। এখন এক্সিস্টিং যে ভ্যাট রুল অর্থাৎ নতুনটা ছাড়া সেটার সাথে মোটামুটি ব্যবসায়ীরা অ্যাডজাস্ট করে গেছেন। ওই রুলের সাথে নতুনটার পার্থক্য কি, আগে যাদের নিয়ে আমরা কথা বলছি বিশেষ করে মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ী, তারা একটা প্যাকেজ ভ্যাট দিতেন। প্যাকেজ কিরকম, যেহেতু তারা কত বিক্রি করেন, কত টার্নওভার, মানে মনিটর করা যাচ্ছে না, সুতরাং মোটামুটি তারা যে হিসাব দেন হিসাবের উপরে একটা রেট ধরে এবং বিভিন্ন স্ল্যাবে এটা দেয়া হতো। ফলে দেখা গেছে ওইখানে কিন্তু যে সম্ভবত 1,20,000 টাকার মতো হলেই, আমি এটা ভুল বলতে পারি, বাট যেই স্ল্যাবটা দেয়া হয়েছে এখন কিন্তু যে 30 লক্ষ টাকার যে স্ল্যাবটা সেটা কিন্তু অনেক উপরে। অর্থাৎ আমাদের যে ব্যবসায়ীটা তার এমন ব্যবসা করছেন যেখানে তার টার্নওভার অনেক কম, সেখানে কিন্তু তাকে টার্নওভার ট্যাক্স দিতে হবে না, আর তার যেসব পণ্যগুলো নিত্য প্রয়োজনীয় সেখানে ভ্যাট দিতে হবে না। এখন কথা হচ্ছে যে ভ্যাটের কি ইউনিফর্ম রেট থাকবে না, আগের মতো প্যাকেজ ভ্যাটে আমরা থাকবো। প্যাকেজ ভ্যাটের সমস্যাটা হচ্ছে এটা মধ্যে অনেক রকম, এটা ম্যানুয়াল অনেক কিছু, অর্থাৎ আপনার ধরেন আমরা এখন যদি বাটন পদ্ধতির একটা ফোন ইউজ করি, ব্যবসায়ীর কি আলাদা আলাদা ভাবে বিবেচনা করে প্যাকেজ ভ্যাট নির্ধারণ করতে হয়। এটা যে একেবারেই যে আমি ঠিক দিচ্ছি বা কম এটা হচ্ছে যে দিচ্ছি কোনো বা রকম বেশি দিচ্ছি, অ্যাডজাস্ট এটা করে একটা এটাকে বলা যায় একরকম একটা ফাঁকি, বা দিতে চাইলে দিতে পারবেন। আমাদের বর্তমান এনবিআর এর চেয়ারম্যান সাহেব আসার পরে উনি অনেক চেষ্টা করতেছেন, অবশ্যই অনেক কিছু অনলাইনে আনার চেষ্টা করতেছেন। আপনি যখন অনলাইনে সবকিছু হয়ে যাবে তখন কিন্তু আপনি এইসব কথাবার্তা থাকবে না। কিন্তু আমার পাড়ার যে মুদির দোকান, সেই মুদির দোকান কিভাবে দিবে, সেখানে কিন্তু এনবিআর এর সিস্টেমটা হচ্ছে 2018 সনের শেষ নাগাদ সম্ভবত ওনার একটা প্রকল্পের মাধ্যমে আস্তে আস্তে সব সিস্টেমগুলোকে অনলাইনে আনবেন। এখন যে 1 জুলাই থেকে বাস্তবায়ন, আমি যতদূর বুঝে থাকি এখানে টার্গেট করা হচ্ছে যে যারা এক্সিস্টিং ক্যাশ রেজিস্টার বা এগুলো ব্যবহার করেন তারা, এবং ধাপে ধাপে সবাই আসলে এটার আওতার মধ্যে আসবেন। ক্যাশ রেজিস্টার ব্যবহার করতে হবে, ফলে এটা সিস্টেমের আওতায় চলে আসবে। ক্যাশ রেজিস্টার আনছি। আমি খুব সংক্ষেপে বলি, আসলে ফিলোসফিক্যালি দর্শনগতভাবে আপনার আমার কারোরই দ্বিমত নাই যে এরকম একটা সুন্দর ট্রান্সপারেন্ট সিস্টেম আমরা চাই, যে ট্রান্সপারেন্ট সিস্টেমে এর 7%, ওর 2%, ওর 4%, এরকম ভ্যাট হবে না, একটা ইউনিফর্ম রেট হোক, সেটা 12%। আর আমরা আধুনিক বড় বড় মুদির দোকানগুলোতে যখন যাচ্ছি, মানে চেইন শপগুলোতে, গ্রসারি স্টোরগুলোতে, তখন তো আমরা দিচ্ছি ভ্যাট। সমস্যাটা হচ্ছে আমরা বলতে যেই জায়গাটা আমি মনে করি ব্যবসায়ীদের আপত্তির জায়গাটাতে দুটো জায়গা। একটা জায়গা হচ্ছে তারা আসলে অনেক ব্যবসায়ীরা বিশেষ করে ক্ষুদ্র মাঝারিরা বুঝতে পারছে না যে ট্রান্সফরমেশনটা কিরকম হবে। আমাদের নতুন টেকনোলজির যে একটা আতঙ্ক থাকে, না জানি কি হবে, আমার কোন হিসাব বের হয়ে যাবে ভ্যাটের জন্য, যখন আমার সবকিছু অনলাইন হবে তখন কি আমার ইনকাম ট্যাক্সও বেশি দিতে হবে। আমি সিদ্দিকুর রহমানের কাছ থেকে এই প্রসঙ্গটি শুনি। আপনি যদি আমাদেরকে বলেন যে আপনাদের মতো যারা বড় ব্যবসায়ী, তাদের আসলে কোনো আতঙ্কিত হওয়ার কোনো জায়গা আছে কিনা? আপনারা তো দিয়েই আসছেন ভ্যাট, এবং আবার বাংলাদেশের তৈরি পোশাক খাত অনেক ক্ষেত্রেই ভ্যাটের আওতামুক্ত। কাজেই মানে বড় ব্যবসায়ীদের কি আতঙ্কিত হবার কারণ আছে, উদ্বেগের কারণ আছে? আর ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের কি আছে? এফবিসিসিআই কে আমরা দেখছি খুবই তারা জোর গলাই এর বিরুদ্ধে বলছেন, এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে তারা তাদের দিনব্যাপী যে একটা কর্মবিরতি ছিল সেখানেও তারা সমর্থন দিয়েছিলেন। না, এফবিসিসিআই এটা বলার অবশ্যই একটা যুক্তি আছে, কারণ হলো বাংলাদেশের যত ব্যবসায়ী আছে সবাই কিন্তু এফবিসিসিআই এর মেম্বার, একেবারে মানে ক্ষুদ্র মাঝারি সবাই। আমরাও এফবিসিসিআই এর একজন। তো আমরা এক্সপোর্টে যদি আপনি বলেন, এক্সপোর্টে কিছু জটিলতা আছে। সেটা হলো যে আপনি ট্যাক্স নিচ্ছেন, ভ্যাট নিচ্ছেন, আবার আপনি ফেরত দিচ্ছেন। তো এই ভ্যাট নেওয়া এবং ফেরত দেওয়া, তাহলে মধ্যশত কিছু ভুগি আছে ওরা, অথবা আমরা শুধু শুধু যেটা না দিবেন আপনি ফেরত, সেটা নেওয়ার কি দরকার, আমরা সেটা বলেছি। এবং ওনারা এবার বলেছেন, মাননীয় মন্ত্রী এখানে আছেন, ওনারা বলেছেন কিন্তু যে এইবারে আমাদেরকে এই লিমিটেড কোম্পানির বেলায় এগুলো থাকবে না। আর একটা অসুবিধা হয়, যেটা আমাদের মনে করেন অনেক দিন পরে আপনি একটা বিল্ডিং বানাইছেন, যাই বলবে যে এই রড কোত্থেকে কিনছেন, যেগুলো আমাদের সার্ভিস সেক্টরে
আমাদেরকে হিসাব রাখতে হয়, সেইটা আমরা চাই না। কারণ যে রড বিক্রি করছে সে দিবে, আমি কেন 5 বছর পরে রড থেকে কিনলাম সেই হিসাবটা আমি কিভাবে দিব, বা আবার রাখাও সম্ভব হয় না। নতুন একটা আপনি বিল্ডিং করতে গেছেন, তখন তো আপনার ওই রকম হিসাব রাখা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তো এইখানে কিছুটা হ্যারাসমেন্টের বিষয় আছে। এই জন্যই আমরা বলেছি যে আমাদের এগুলো আমাদেরকে মুক্তি দিয়ে দেন, কারণ আমাদের কাছ থেকে যেহেতু নিচ্ছেনই না, আর আরেকজন যে দিচ্ছে তার কাছ থেকে আপনি হিসাব নেন, আমি কেন হিসাব দিতে যাব? আমি সেটার মধ্যে যাব না। আমাদের যে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী আছে তাদের মধ্যে যেটা নাজদিন বলেছে, মন্ত্রী সাহেব মহোদয় বলেছেন, যেটা বলেছেন আসলে ঠিক, আতঙ্ক বিরাজ করছে। এটা করলে পরে কি হবে, কিভাবে দিবে, এই জিনিসগুলো না বুঝার জন্য একটা জিনিস আছে। আর একটা হইলো যে নতুন একটা জিনিস যখন হতে যায়, যদি এটা খুব ভালো ইয়েই থাকতো তাহলে কিন্তু 2012 সালে এটা হয়েছে, তারপরে এতদিন 5 বছর কিন্তু সময়টা নষ্ট হইতো না। এটা আলোচনা করতেই হবে, কারণ নতুন একটা জিনিস এটা ইমপ্লিমেন্ট করলে পরে ভালো, আমরা যেটা উনি বললেন যে দেশের জন্য, দেশের ডেভেলপমেন্টের জন্য আমাদের টাকার দরকারই আছে। কারণ এক সময় যেটা বলছে যে ট্যাক্স বেস ছিল, মানে ইম্পোর্ট ট্যাক্স, এখন ইম্পোর্টের ট্যাক্স আপনার ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু সবাই কমাইছে, আমাদেরকেও কমাইতে হয়েছে। এখন ব্যাটটা আমাদের, যেটা আমরা বলি যে ব্যাটটা আমাদের এখানে অন্যান্য দেশের তুলনায় বেশি। যেমন উন্নত সিঙ্গাপুর বা ব্যাংকক বা থাইল্যান্ড বা অন্যান্য দেশেও কিন্তু 6-7% ব্যাট আছে, এখানে আমাদের এখানে 15% ব্যাট শুরু থেকে আমরা দিয়ে আসছি। 12% উপর বোধহয় এরকম, মানে কোথাও আমি শুনি নাই এরকম। 30ও আছে, 30ও আছে, 30ও আছে উন্নত দেশে। 30 না উন্নত দেশে, ডেনমার্কে 28। আচ্ছা, ডেনমার্ক সেটা থাকতে পারে ছোট ছোট, তারা অনেক 25 আছে না, তারা অনেক ক্ষেত্রে আবার কিন্তু আপনি না সেই ডেভেলপ সেবা এবং অনেকই সরকার তাদের ডেভেলপ দেশে দেশ আছে বা অনেক দেশ আছে হচ্ছে কম, তাদের অল্টারনেটিভ আছে। ডেভেলপ দেশে যেখানে বেশি আছে সেটার অনেকগুলো রিজন আছে, কারণ তারা আপনাকে হেলথ ফ্যাসিলিটিস দিচ্ছে, তারা আপনি না খেয়ে থাকতে হচ্ছে না, আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে। তেল আছে সৌদি আরব, কারো কাছে মানে অনেক ডেনমার্কের মতো দেশগুলো অনেক সেবা সরকার নিশ্চিত করে একেবারে। আমরা আসলে যখন রেট নিয়ে কথা বলছি না, এই মুহূর্তে কিন্তু এই আইনে রেট নিয়ে কথা বলার আর সুযোগ নেই, কারণ রেটটা আইনের মধ্যে ঢুকে গেছে। জি, মন্ত্রী সেটাই আমাদেরকে যদি সুযোগ নাই সেটা বললে হবে না। আমি বলছি আইনটা চেঞ্জ করে আসতে হবে, আইন আছে, বাজেট হবে, বাজেট ডিক্লেয়ার হওয়ার পরে তো সংসদে পাস হবে, এটা আবার তখন সুযোগ আছে, ফাইনান্স বিলের মধ্যে ঢুকাতে বলছে, অনেক কিছুই সুযোগ আছে, চেঞ্জ করার যে সুযোগ নাই, আইনটা চেঞ্জ করতে হবে, তাই বলেছি। আইন চেঞ্জ করতে হবে, আইন চেঞ্জ করে, যারা আইন করে তারা আবার আইন চেঞ্জও করতে পারে, এটাই স্বাভাবিক। যদি আমার দেখা যায় যে এটা আমার উপকারের থেকে অপকার বেশি হবে, কিসের জন্য আইনটা, কেন দেশের সাধারণ মানুষের জন্য। আমি একটা বিরতি নেব, বিরতির পর এসে জানতে চাইবো যে এই যে আবারও যদি পরিষ্কার হতে চাই যে 15% যখন সব স্তরে মানে একটা অভিন্ন কর ঢালাও ভাবে, তখন এই আশঙ্কা তো বাংলাদেশের মতো দেশগুলোতে যেখানে ব্যবসায়ীরা আসলে সব জায়গায় কাগজপত্র চাইলেও রাখতে পারেন না, সেখানে আসলে ভোক্তাকে কয়েকবার করে দিতে হবে, সেই আতঙ্ক সেই আশঙ্কাও তো রয়েছে। চাইলেও কথাটা আমার দ্বিমত আছে, চাইলেও রাখতে পারেন না। একটা বিরতির পর দর্শক রাজকাহনে। সেই অবস্থায় যে বিভিন্ন স্তরে দিতে দিতে আমি একটি গোল টেবিলে দেখছিলাম একজন বলছেন যে তারপরে শেষ পর্যন্ত কনজিউমার লেভেলে গিয়ে ব্যাপারটা 15% টোটাল ভ্যালু 45% হয়ে দাঁড়াবে কিনা, মানে সে ভয় তো আছে যে ধরুন কেউই কাগজপত্র ঠিক মতো রাখলেন না, রেয়াত নিলেন না, করতে করতে আমি আসলে প্রতি স্তরেই দিলাম। আমি একটা জিনিস বলতে চাই, এখন প্রথম বিসিসিআই এটা রাজনৈতিক অবস্থান, কোট আন কোট, কারণ তারা সারা দেশের সকল ব্যবসায়ী মহলের প্রতিনিধিত্ব করেন, দে হ্যাভ এ রাইট। সুতরাং তাদের উপর চাপ আছে ফ্রম স্মল ট্রেডার্স যে আপনারা কিছু বলছেন না কেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং তারা বাধ্য হয়ে অনেক সময় এটাতে আসতে হন। আই হোপ আপনি এটা বুদ্ধিমত হবেন না, 1 নম্বর। আর দ্বিতীয় যেটা আপনি প্রশ্নটা করেছিলেন যে 45 হয়ে যাবে ক্যাসকেডিং ইফেক্ট হয়ে, হ্যাঁ হবে। একটা জিনিস লক্ষ্য করবেন, আমি বলতে পারি কি, এই যে আলোচনা হচ্ছে গত 1 বছর যাবৎ, প্রতিবাদ, সকল প্রতিবাদ হওয়া উচিত না, বাট প্রতিবাদ কারা করছে? নট দ্য অ্যাকচুয়াল কনজিউমার্স, নট ওয়ান, অল। মানে আপনি তো সমাধান হিসেবে প্রথমেই মন্ত্রী বললেন যে তাহলে আপনি কেনাকাটা বাদ দিয়ে দেন, তাহলেই আপনার ট্যাক্স দিতে হবে না। এর উপায় তো আমার না, আমি কিসের প্রতিবাদ করব? আপনি যদি বুঝতেন যে আপনি মরে যাচ্ছেন, শেষ হয়ে যাচ্ছেন, আপনি যখন বাস ফেয়ার বাড়লে আপনি চিল্লান,
অনেকগুলো করে না, এই হোল তারপরেও বাসে ঠিকই ওঠে মানুষ। হ্যাঁ উঠতে বাধ্য হয়। সেটাই। এই যে হোল প্রক্রিয়াটাকে আমি সরি টু সে একটা পার্টিকুলার গোষ্ঠী এইটার বিরুদ্ধে খাড়া হয়ে তারা অবস্থান, তারা এইটা মনে করে যে এখানে মাঝখানে তাদের উপরে একটা, ইটস নট দেয়ার ট্যাক্স, তারা সিম্পলি উঠিয়ে দিবে। তারা যদি একটা স্মল মেশিন রাখে, ওই যে কি ক্যাশ রেজিস্টার, যেটাকে আমরা বিনা ট্যাক্সে বিনা শুল্কে বাকিতে কম দামে দিতে চাচ্ছি, কিছুই করতে হবে না, জাস্ট ক্লিক করতে হবে। সাবান কিনলেন 200 টাকার, 20 টাকা অটোমেটিকলি আমাকে চলে আসবে। ইউ উইল নট নো এজ এ বায়ার, দোকানদার জানবে না এবং কিছু করতে হবে না। কিন্তু ওরা এটা করতে রাজি না, খাতাও রাখবে না, মেশিনও ইউজ করবে না, বরঞ্চ দুঃখের হলো যে ভ্যাটের নামে আদায় করে এইটা, ইট ইজ অ্যানাদার প্রফিট, অ্যানাদার লাভ অনেক ক্ষেত্র হয়। কোথায় গিয়ে ওই যে কিউমুলেটিভ এফেক্টের উদ্বেগটা, সেটা হচ্ছে কি যে ধরুন একটা কি বলবো, একটা সাবানই তৈরি হচ্ছে, সাবানের কাঁচামাল তৈরির সময় একবার ভ্যাট দেওয়া হলো, তা করতে করতে হয়তো সাবানটির দাম বেড়ে গেল, তারপরে সাবানটি যখন এসে দোকানদার আমার কাছে বেচছেন, তখন আবার তিনি মানে উৎপাদন খরচ বাড়লো, তারপরে তিনি আবার তার উপর আবার 15% রেখে আমাকে এইভাবে দেখলে ভুল হবে। এটির নাম হলো ভ্যালু এডিশন। কতবার হবে ভ্যালু এডিশন? It will be 100 times. Wherever there is a value addition, যখনই কোনো ভ্যালু এডিশন হবে, ওর উপরে আমাকে সরকারকে যে ভ্যালু ডাবল ট্যাক্সেশন হচ্ছে না, যে ভ্যালু ক্রিয়েট করতে সহায়তা করছে, যে ভ্যালুটা কেন ক্রিয়েট হচ্ছে না, মানে ডাবল ট্যাক্সেশন হচ্ছে না কি করে ডক্টর নাজনীন আহমেদ? মানে ব্যাপারটা যদি ওটা হতো যে সাবানের কাঁচামাল কেনার সময় ভ্যাট দেওয়া হয়ে গেছে, কাজই দিবেন আপনাকে, আমরা ওই রেয়ারটা নিতে হবে, রেয়ারটা নিতে হবে। আপনি ধরেন ওই রেয়ারটা নিতে হবে, ধাপে জিনিসটা ধরেন, ওইটা এইভাবে হবে না। ফাইনালি যে সাবানটা 20 টাকা, কিন্তু প্রথম না যে আমি একটা মিনিট আমি বলি, জিনিসটা হলো এরকম যে আপনি যেটা প্রশ্ন করছেন সেটা হলো যে জিনিসটার ফাইনাল দাম হলো 100 টাকা, এখন র মেটেরিয়াল কিনছে 20 টাকার, আবার ওইটা যোগ করে হয়েছে 40 টাকা, আবার যোগ করে 60 টাকা, ফাইনালি বিক্রি করলো 100 টাকা। এখন এখানে কথা হলো যদি ওরা ব্যাট না দেয় তাহলে আপনি একবারে দিবেন, একবারে যদি না, ওরা কিন্তু ওদেরটা দিবে, ওই 20 টাকা দিয়ে যখন কিনবে 20 টাকা দিল, তাই না? তাইলে আপনি এই 60 টাকা যখন আমি বিক্রি করব তখন ওই 40 টাকার উপরে আমি দিব, এটাই নিয়ম। বাকিটার উপরে দিবেন, প্রথম 20 এর উপরে আর দিবেন না। এই রেয়ারটা আমাকে কিন্তু নিতে হবে, নিতে হবে রেয়ারটা ব্যবসায়ীদের। নিতে কিন্তু হবে। আমি এখানে সিদ্দিকুর রহমান, এখান থেকে কিন্তু আমাদের বেলা একটা অন্যায় আছে। বারবার আশঙ্কা, কারণ বিপদটা তো সেখানেই যে বাংলাদেশে তো ব্যবসায়ীরা এখনো, আপনারাই বলছেন যে খাতাপত্রই ঠিকভাবে মেইনটেইন করছেন না, সেখানে তিনি উৎপাদন খরচ লেভেল থেকে যে ভ্যাটের রেয়াত নিতে নিতে এসে আমার কাছে শুধুমাত্র আমার অংশটারই ভ্যাট নেবেন। এই জন্য তো আপনাকে 5 বছর এই যে সময় লাগলো, আলাপ আলোচনা এতবার যে হইলো, এখানে কিছুটা সিম্পলিফাই করতে হবে এবং এটাকে তাদেরকে অবশ্যই আইটা হচ্ছে এই ভ্যাট ভ্যাট বুঝাতে হবে, না, এই ভ্যাট আইনটা ক্লারিফিকেশন দিতে হবে। না, শুধু ক্লারিফিকেশন না, এই ভ্যাট আইন বাস্তবায়নের মূল ভিত্তি হচ্ছে এটা অনলাইন হতে হবে, না হলে ওই খাতাপত্র দিয়ে তো এটা হিসাব আপনার হবে না। One example, না, উনি বলছেন যে ফাইনাল হিসাব পাবেন না। আপত্তি করলেন, সাপোজিং দেয়ার আর নো ভ্যাট, অ্যাবসলিউটলি 3 থেকে 4টা স্তর ম্যানুফ্যাকচারিং থেকে রিটেলিং পর্যন্ত প্রতিটা স্টোরে কি প্রফিট হচ্ছে না? এভরিবডি মেকিং প্রফিট, এইটা হলো মূলনীতি। আমার আতঙ্কের বিষয়টা হচ্ছে এখন প্রফিটের উপর আবার 15% করে ধরতে যাবেন তারা। এই বেটের দর্শনের ভিত্তিটাই হলো এই যে প্রফিট দ্যাট ইউ আর মেকিং, ভ্যালু দ্যাট ইউ আর অ্যাডিং। আপনি করছেন এজ এ রিটেইলার, আপনি ঘর বানিয়েছেন, পুঁজি খাটাচ্ছেন, মানলাম, কিন্তু এইগুলো করার জন্য যে আমাকে ফ্যাসিলিটেট করতে হচ্ছে রাষ্ট্র হিসাবে, আমার তো কিছু কন্ট্রিবিউশন আছে। ওইটুকুর উপরে যে ভ্যালু এডিশন আপনি বলে প্রফিট নিচ্ছেন, ওর উপরে আমি একটা স্মল পোর্শন চাচ্ছি। না না, যদি এই সহজ জিনিসটাই হইতো তাহলে তো কারো কোনো প্রবলেমও ছিল না, বাট এই জিনিসটা করাটা এত সহজ জিনিস না। বাস্তবে এটা অনেক সময় লাগবে এবং এটা সময় লাগবে, এটার আলটিমেটলি এটার ইমপ্লিকেশন কোথায় গিয়ে দাঁড়ায় সেই জিনিসটা আমাদের, যেমন আমাদের সোর্স ট্যাক্স, আমাদের সোর্স ট্যাক্স মানুষ মনে করে আমরা ট্যাক্সই দেই না, অথচ আমি কর্পোরেট ট্যাক্স অন্য জিনিস, আমি সোর্স ট্যাক্সটা বলে যেটা আমার সোর্সে কেটে নিচ্ছেন আপনি, আমি ফাইনালি গিয়ে বছর শেষে লস করলেও আমি কিন্তু সোর্স ট্যাক্স আপনি নিয়ে গেলেন এবং সোর্স ট্যাক্স নেন আপনি আমার 100%-এর উপরে, আমার র মেটেরিয়াল যা কিছু কিনলাম সবকিছুর উপরে, এটা একেবারেই অন্যায় জিনিস। 100%-এর উপরে নিচ্ছেন আপনি, নেন যাইয়া 0.60 or 0.80, বাট এটা কিন্তু আমি প্রফিট করছি। ট্যাক্স শব্দটার ব্যাপারে সিদ্দিক ভাই, যে ওয়ার্ড অন্যায় cannot be used,
এখন এই ন্যায় সঙ্গত, এখন আমি আমার করেন ন্যায় আমার সঙ্গত। সোর্স ট্যাক্স আমি তুলছি যেহেতু এখানে আমার কথা আছে। শব্দটা আপনি অন্যায় শব্দ ইউজ করতে পারবেন না। না না আমি অন্যায় করতেছি না। ট্যাক্স ইজ পাসড বাই পার্লামেন্ট, আপনি অন্যায় বলতে পারবেন না না ওই অন্যায় না তো, ওই অন্যায় না তো। আপনাকে আমি বলছি যে মানুষ যে বলে অন্যায়, যে আমরা মানুষ বলে অন্যায় যে আমরা ট্যাক্স দেই না, অন্যায্য অন্যায্য Okay, অন্যায্য। আচ্ছা অন্যায্য, সেটা হলো যে আমি তো 100% এর উপরে ট্যাক্স সোর্স ট্যাক্সটা দিচ্ছি, কিন্তু আমার প্রফিট হলো গিয়ে 2%, 3% বা 5%, খুব ভালো চালাইলে 5%, আবার লস হইতে পারে, কিন্তু আমার কাছ থেকে আপনি নিচ্ছেন 100% উপরে। আবার এখানে আরেকটা মজার জিনিস হলো, আমি যদি সেটা একটু হলো- ব্যাটেই থাকি, না, আমি এক যদি সেকেন্ড সিদ্দিকুর রহমান, এক সেকেন্ড এটা দিতে হবে। আর একটা জিনিস হলো যে আপনি সোর্স ট্যাক্স নিচ্ছেন, কাপড় যে বানাচ্ছে তার উপর তার কাছ থেকেও নিচ্ছেন, সুতা যে বানাচ্ছে তার কাছ থেকেও নিচ্ছেন, এইখানে কিন্তু রেয়াতের কোনো সিস্টেম নাই। আমি এই আবার জায়গায় আমার যদি কাছ থেকে ডক্টর নাজির 100% আহমেদ আপনার কাছে নিচ্ছেন। একটু যেতে চাই, আমি জি। একটি সুনির্দিষ্ট প্রশ্ন নিয়ে, যে আপনিও বলছিলেন যে আমাদের দেশে করের আওতাটি, মানে করভুক্ত লোকের সংখ্যায়, কর দেন লোকের সংখ্যায় কম, সেটা থেকে আপনি জিডিপির কথা বলছিলেন, জিডিপিতেও আমাদের আশপাশের সব দেশের চেয়ে আসলে করের অবদান খুবই কম, শতাংশের মানে দিক থেকে, শতাংশের হিসেবে সেটা খুবই কম। সেসব যদি মেনে নেই, এবং এই যে বলছিলাম যে 97% প্রতিষ্ঠান যারা নিবন্ধিত তারাও ভ্যাট আসলে দেয় না, খুবই খারাপ কথা। কিন্তু বাংলাদেশের পুরো সিস্টেমটাই কি এমন কিনা, যেটা সিদ্দিকুর রহমান বলছিলেন, যে যারা কর দেন তারাই দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন, আর যারা দেন না তাদেরকে আওতায় আনার যথেষ্ট, মানে আমরা তার- কিন্তু উদ্যোগ নেই, তাহলে যথেষ্ট হ্যাঁ, উদ্যোগ নেই। আজকে মানে অনুষ্ঠানটা শুরু করেছেন যে আশঙ্কা দেশের থেকে, কিন্তু আমরা এখন কন্ট্রাডিক্টরি কথা বলছি, অর্থাৎ মানে এটাও তো আমি- আরেকটা দিক। আসলে সত্য কথাই সেটা হচ্ছে বাংলাদেশে, যে যাদেরকে আমি করের আওতায় কোনো মতন আনতে পেরেছি, মানে যেমন ধরুন তাদেরকে- ভোক্তার তো চাল ডাল না কিনে উপায় নাই, কাজে হ্যাঁ। তাকে কিনতেও হবে, ভ্যাটও দিতে রাইট, হবে। না করের আওতায় যাকে আনতে পেরেছি তার কাছ থেকে আমি কর নিচ্ছি, এবং আমাদের এখন আগে শুধু 25% ছিল, এখন সুপার যিনি ধনী তার কাছ থেকে আমি 30% পর্যন্ত কর নিচ্ছি, অর্থাৎ যাকে আনতে পেরেছি এটা তার কাছ থেকে নিয়েছি, কারণ আমার অর্থের দরকার। সেই জিনিসটাকে আমি মনে করি এক্সিস্টিং যে প্রপোজড ভ্যাট আইন বা যে আইনটি পাশ হয়েছে, সেটার কিন্তু লক্ষ্যটা হচ্ছে এই সোর্সটাকে আরো ছড়িয়ে দেওয়া। এই যে উৎসে আমি কর নিচ্ছি সেটা খুঁটিকত মানুষের কাছ থেকে না নিয়ে আরো বেশি শতাংশ মানুষের কাছ থেকে এটা ভাগাভাগি করে নেওয়া, এবং সেখান থেকে যখন আমার অনেক টাকা আসবে আসলে সরকারের হাতে, তখন কিন্তু এই ইনকাম ট্যাক্স বাড়ানোর জন্য, সিদ্দিক ভাইয়ের কাছ থেকে সোর্সেস নেওয়ার জন্য সরকারের ওটা কি 0.8% হবে, ওনারা বলবে 3.3, গভর্নমেন্ট বলবে এটা 2%, ওইটাতে তখন এতখানি যেতে হবে না, কারণ ভ্যাটটা 91 সনেও আমার ইকোনমিকে স্যালভেজ করার জন্য ইট ওয়ার্ক ভেরি ওয়েল। এখনো এটা ভালো কাজ করবে। প্রশ্নটা হচ্ছে, যেটা আমরা বারবার বলছি, যে ইমপ্লিমেন্টেশনটা যেহেতু অনলাইন এবং নানান টেকনোলজির উপরে নির্ভর করে এই ভ্যাটের আইনের ইমপ্লিমেন্টেশন, ওই স্ট্রাকচারগুলো ওইগুলো পুরোপুরি ইমপ্লিমেন্টেশন নিশ্চিত না করে এই ভ্যাট আইনের যদি বড় রকমের বাস্তবায়নে যাওয়া হয়, তাহলে সমস্যাগুলো দেখা দিতে পারে, এবং সেই সমস্যা মোকাবেলায় এনবিআর কতটা সক্ষম সেটার ব্যাপারে আমাদের বিশ্বাসের সমস্যা আরেকটা আছে। স্মল কনফিউশন, এখানে অনলাইন ভ্যাট, অনলাইন ভ্যাট খুব পপুলার, there is no such thing, you can't pay ভ্যাট অনলাইন। কালেক্টর কালেক্ট করে যে রিপোর্ট, যে রিটার্ন দিবে, সেটা কোনো ইন্সপেক্টরের মাধ্যমে না দিয়ে সরাসরি মেশিনে দিয়ে দিবে, দ্যাট ইজ অনলাইন। এবং তখনই রেয়াতটাও কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে যদি প্রপারলি ওয়ার্ক ভ্যাট অনলাইন, ভ্যাট অনলাইন, ভ্যাট ক্যানট বি অনলাইন, কালেক্টেড ভ্যাট উইল বি পেড অনলাইন, সো দ্যাট আপনি ইন্সপেক্টরকে মোকাবেলা করতে পারো না, ফরওয়ার্ড যন্ত্রণা নাই, হাবি জাবি মানে এখন যেমন আমাদের একটা receipt সংগ্রহ করতে হয়, ওই ভীতি নাই, হ্যাঁ, কিন্তু না আমি যে এই- টাকাটা দিচ্ছি সেটা সরকার পাবে। পাবে কারণ automatic, সিস্টেমে সেইটা যাচ্ছে, that is online. মেশিনে থাকছে। এবং যেটি পসিবল হচ্ছে ক্যাশ রেজিস্টার মেশিন, আপনি ভিতরে দেখছেন না, টকটক করে বাড়ি খুব আলাপই নাই, কতটা টাকায় না মানুষে। That is কিন্তু what- আমরা কি প্রস্তুত? মানে ডক্টর নাজনীন আহমেদ বোধহয় বারবারই সেদিকে নিচ্ছেন যে সবকিছু ভালো, খুব ভালো, কিন্তু আমরা কি প্রস্তুত? মানে প্রস্তুতিবিহীন ভাবে We can't wait for centuries and thousands না, of years. সেটা সেঞ্চুরি We have ওয়েট to করতে make পারি it. না। সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমরা কতটা প্রস্তুত সেটা আমরা শুরু করতে জানি না। হবে। মানে সাধারণ আমরা কতটা প্রস্তুত জানি না। ইভেন সাধারণ মানুষ কিন্তু, আপনি সত্যি কথা, যেটা যখন ইনকাম ট্যাক্সের এই যে শীত মেলা, গ্রীষ্ম মেলা শুরু হলো, মানুষ কিন্তু আসলো আগ্রহ করে, যে অনেকেই ইনকাম ট্যাক্স দিতে চায়। আমার একটা টিন আছে, এটা অনেকে গর্ব করে বলে, এবং 5,000 টাকা ট্যাক্স দিয়ে বলে যে আমি ট্যাক্স দিয়েছি, এটা কিন্তু চায় অনেক মানুষ। সেই ক্ষেত্রে এই যে আমরা বলছি যে এরকম হলে একটা বড় রকমের ইনফ্লেশনারি প্রেসার হবে, আমি সেটা মনে করি না। কারণ ইনফ্লেশনের সাথে সাথে যদি ডেভেলপমেন্ট হয়, তাহলে কিন্তু সেই ইনফ্লেশন সমস্যা না। আপনার
আপনার যদি আয় বাড়ে তাহলে কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ড যাবে। আমি একটা বিরতির পর সিদ্দিকুর রহমানের কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে মূল্যস্ফীতি হবে, আমার হিসাবও তাই বলে, তো ভ্যাটের পক্ষ সমর্থনকারী দুজনের কারণে আমি জানি আপনাকে এই এবং অর্থনীতিবিদ এবং মন্ত্রীর কারণে আপনার কেন মনে হচ্ছে মূল্যস্ফীতি বাড়তে পারে সেটাই শোনা হয়নি, এসে সেটাও শুনতে চাইবো। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। সিদ্দিকুর রহমান, আপনি মূল্যস্ফীতির ভয় পাচ্ছিলেন, মানে ভ্যাট দেওয়ার সাথে মূল্যস্ফীতির ভয়টা কেন? না, ওই যে যদি ব্যাটের টাকাটা ঠিক মতো ইউজ করে যদি ঠিক ওই বেসে যদি আমার ডেভেলপমেন্টটাও হয় তখন মূল্যস্ফীতি হবে না, কিন্তু যদি ওইটা আবার গ্যাপ হয়ে যায় তখন কিন্তু আপনার মূল্যস্ফীতি হবে। সেই জন্য আমরা ম্যানেজমেন্টের কথাটা বলতেছি বারবার। ইমপ্যাক্ট স্টাডি যদি করে এই ব্যাটের যে আইনটা কার্যকর করার পরে যদি আগেই যদি একটা ইমপ্যাক্ট স্টাডি করে যদি এটার ইমপ্যাক্টটা কি হবে সেই জিনিসটা যদি আমাদের জানা থাকে তাহলে এই আতঙ্কটা থাকার কথা না। এবং 15% থেকে যদি কমিয়ে কিছুটা আনা হয়, অথবা ওই যে সাধারণ মানুষগুলো আছে তাদেরকে যদি একটু ছাড় দেওয়া হয় যে হ্যাঁ আপনি নর্মালি যাদের কাছ থেকে এখন 15% নিচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু ওই যে যাদেরকে নতুন করে প্যাকেজ ব্যাটটা যে ছিল, আপনি কি মনে করেন যে বাংলাদেশের ব্যবসায়ীদের একটা মানসিকতার কথাও বলছিলেন অর্থ প্রতিমন্ত্রীও, সেদিকটাও আছে যে 2012 সাল থেকে আমরা জানি যে এই দিকে যাওয়া হবে, কিন্তু আমাদের ব্যবসায়ীরাও মানে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরাও আসলে উদ্যোগ নিয়ে সেদিকে যাওয়ার দিকে তারা কখনো বিশ্বাসই করতে পারে না যে এই জিনিসটা সরকার এইভাবে ইমপ্লিমেন্ট করবে, আর আমাদের উপর, কিন্তু এটা করা দরকার। কিন্তু আপনি সেই জন্যই বলছি যে আপনি 15% তাদের উপরে চাপিয়ে না দিয়ে প্রথমেই তাদেরকে রেয়াতটা বুঝাতে হবে, কিভাবে রেয়াত নিতে হবে, একজনেই সবকিছু পেমেন্ট না করে ওই যে তিনটা ধাপে ধাপে যে দিতে হবে সেই জিনিসগুলো বুঝতে হবে। এটা বুঝার জন্য তো একটু সময় দিতে হবে, না হলে তার চাপ তো আমাকেই নিতে হবে, মানে ভোক্তাকেই নিতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত মুখে মুখে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা মুখেই থাকবে। যখন ইমপ্লিমেন্টেশন শুরু হবে তারপরে না আমি আস্তে আস্তে শিখবো, তার আগ পর্যন্ত তো আমি শিখতে পারবো না। সেই শিখার সময়টা লাগবে, সেই সময়টায় যদি ওদেরকে কমিয়ে দেওয়া হয়, যারা এতদিন প্যাকেজ ব্যাটের আওতায় ছিল তাদেরকে যদি আপনি এখানে একটু রেয়াত দেন তাহলে আমার মনে হয় সেটা ভালো হয়। ডক্টর নাজিন আহমেদ, আপনাকে জিজ্ঞেস করবো যে আসলে কি তারপরে মানে এখন প্রস্তুতি নিয়ে আপনাদের সকলেরই সন্দেহ আছে, প্রতিমন্ত্রীও খুব আশাবাদী হয়ে কিছু বললেন না, তো সেই জায়গাটা থেকে আসলে কি তার মানে এর পুরো চাপটি মূলত শুরু হচ্ছে ভোক্তাদের উপর? এটা তো ভোক্তার জন্য ট্যাক্স, আসলে ভ্যালু এডেড ট্যাক্সটা আলটিমেটলি ভোক্তাই এটার ফলটা বহন করেন, সুতরাং এই নিয়ে আর বলার কিছু নাই। বিষয়টা হচ্ছে যে ভোক্তা এটা নিবেন কি নিবেন না, 100% লোকই ভোক্তা না, 100% লোক ভোক্তা। যে কোনো একটা বিষয় এটা হচ্ছে ভোক্তার উপরে যাচ্ছে। আসলে আমাদের যেখানে 2-3টা বিষয় আসছে এখানে, আমরা মনে করি যে ব্যবসায়ীরা মার খাবেন কি ওই দিক থেকেও, যে তারা যেহেতু ওই যে কাগজপত্র ঠিক মতো রাখতে পারবেন না, রেয়াতটা পাবেন না। জি হ্যাঁ, সেটা হচ্ছে যে আসলে বিষয়টা হচ্ছে ভোক্তা দিবেন কি দিবেন না সে জায়গা থেকে যেখানে আতঙ্কটা আসছে, সেই জায়গাটি হচ্ছে ব্যবসায়ীরা ভাবছেন যে যখন এটা একটা স্ট্রিমলাইন্ড হবে, একটা সিস্টেমের মধ্যে এসে যাবে, তখন এটা শুধু ভ্যাটের বিষয় হবে না, এটা হয়তো অন্য কিছুর বিষয় হবে, অর্থাৎ তার কত টার্নওভার হয়, অ্যাকচুয়াল টার্নওভারটা জানা যাবে, তখন সবই তো কম্পিউটারে। হ্যাঁ, ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে উনি চলে আসবে কিনা, ভ্যাট না হয় দিলাম সমস্যা নাই, ভ্যাটটা আমি আদায় করলাম, কিন্তু সেইটা আমার যখন টার্নওভারটা জানা হয়ে যাবে তখন আমাকে আবার ইনকাম ট্যাক্স দিতে হবে কিনা, এই আতঙ্কগুলোও কিন্তু ব্যবসায়ীদের মধ্যে আছে। অন্যদিকে সাধারণ মানুষদের আবার কিন্তু সরকারের কাছে একটা আতঙ্কের ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যখন ট্যাক্স দিই আমরা অনেক ক্ষেত্রে খুব নির্ভর করতে পারি না যে আমার ট্যাক্সের টাকাটা আসলে সত্যিকার অর্থেই সুশাসনের সাথে ব্যয় হবে কিনা। আপনি একটু আগে ভিশাস সার্কেলের কথা বলছিলেন, কিন্তু একটা ভার্চুয়াস সার্কেল আছে এই পুরা মূসকের ভেতরে, সেটা হচ্ছে যখন আমরা ট্যাক্সটা দিব, ধরে নিই একটা আদর্শ একটা ব্যবস্থা, আমরা ঠিক মতো ভ্যাটটা দিলাম, সেই ভ্যাটের টাকা দেশের উন্নয়নের কাজে ব্যয় হলো, রাস্তাঘাটের উন্নয়ন হলো, বাজার ব্যবস্থার উন্নয়ন হলো, বিদ্যুতের উন্নয়ন হলো, পানির উন্নয়ন হলো, সব ইউটিলিটির উন্নয়ন হলো, তাহলে কিন্তু ব্যবসায়ীর খরচ বাড়বে না, কমবে। যদি সত্যিকার অর্থেই উনি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পান, গ্যাস পান, রাস্তাঘাট পান, সহজে উন্নতি হবে, সহজে ঢাকা থেকে চিটাগাং চলে যেতে পারেন, পোর্ট যদি এক চিটাগাং পোর্টের জায়গায় আরো 3টা হয়, উনি তখন বলবেন যে আমি আরো বেশি মূসক দেব। অর্থাৎ এই ভার্চুয়াস সার্কেলটা যদি আমরা পুরো করতে পারি, অর্থাৎ আমার টাকা সরকারের কাছে যাওয়ার পরে যে উদ্দেশ্যে আমি দিয়েছি এই টাকাটা, সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই ইউটিলিটি, সেই সুবিধাগুলো যদি পাই, তাহলে আসলে আমার ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে। সরকার যেখানে অনেক সময় বলেন যে আমি টাকার অভাবে ব্যবসা মানে ইনফ্রাস্ট্রাকচারের সেই রকম ডেভেলপমেন্ট করতে পারি না, আমি সোশ্যাল সেফটি নেটে গরিব মানুষকে পর্যাপ্ত পয়সা দিতে পারি না, কেন? আমার রিসোর্স কম।
নাজনীন আহমেদ, আমি যদি আপনি খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন, যদি ঠিক বুঝে থাকি, তার মানে এই ভ্যাটের আওতায় যাকে আমরা মানে অনলাইন প্রক্রিয়ার মধ্যে যখন সকল কিছু হবে, সকল হিসেব নিকেশ হবে, এই আওতায় যখন চলে আসবে তখন তো আসলে কর ফাঁকি দেওয়ার, কোন রকম কর ফাঁকি দেওয়ারই আর কারো সুযোগ থাকছে না। সুযোগ থাকার কথা নয় যদি সত্যিকার মানে বড় ব্যবসায়ীরা না, ছোট সুশাসনের ব্যবসায়ীরা সাথে না। ইমপ্লিমেন্টেড হয়। আমাদের আরেকটা একটু বিশ্বাসের জায়গাটাতে সমস্যা হচ্ছে, আমরা খুব জানি না। আমরা জানি যে এনবিআর অনেক কিছু করছে, অনেক ধরনের প্রকল্প নিয়েছে, তারা অনেক অ্যাসেসমেন্টও করেছে, বাট সত্যিকার অর্থে সিদ্দিক ভাই যেটা বললেন যে ইমপ্লিমেন্ট হওয়া শুরু হলে আমরা বুঝবো যে গন্ডগোল লাগে নাকি না লাগে। সেই জায়গায় এনবিআর সেটা সামাল দিতে কতটা প্রস্তুত, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের জন্য, সেই জায়গায় আমাদের একটা নির্ভরতার জায়গায় শঙ্কা আছে, এবং সেটা দূর করার দায়িত্ব কিন্তু আমি মনে করি এনবিআর যে ভালো ভালো উদ্যোগগুলো নিচ্ছে, এটা সাধারণ মানুষের কাছে জানানো, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীকে বোঝানো আরো বেশি সহজ করে। কারণ আমি দেখেছি আপনি যে শুরুতেই বলছিলেন যে এত কঠিন বিষয়টা লাগছে, আমি দেখছি যে অনেক জায়গায় তারা যেভাবে বোঝানোর চেষ্টা করছেন তাতে সাধারণ মানুষের জন্য অনেক ক্ষেত্রে বোঝাটা কঠিন। তা আমি মনে করি যদি সহজ করে বোঝানো হয় তাহলে ব্যবসায়ীরা এটাও বুঝতে পারবেন যে আজকে যদি তিনি ইনকাম ট্যাক্সের আওতায়ও আসেন, তার একটা সময় বাংলাদেশকে যেতেই হবে। আমরা মধ্য আয়ের দেশ হতে চাই, আপনি মধ্য আয়ের দেশের কোয়ালিটি সম্পন্ন সিটিজেন যদি আমি আবার না যদি হই, ভোক্তা তাহলে তো লেভেলে, হবে না। সাধারণ ভোক্তা লেভেলে আসি, যে এটা প্রতিমন্ত্রী আপনি উত্তর দিতে পারেন, মানে এতদিন আমরা জানতাম একটা নীল রঙের চালান নিয়ে আসাটা ভোক্তা হিসেবে আমার কর্তব্যের মধ্যে পড়ে, যাতে আমি যে ভ্যাটটা গুনে দিচ্ছি সেটা সরকারের কাছে পৌঁছয়। এখন পুরো ব্যাপারটা যখন অনলাইনে হয়ে যাবে তখন আর আমাকে নীল চালানের জন্য চিন্তা করতে হবে কোনো প্রয়োজন নেই। 1 জুলাই থেকে ওইটাই তো সুপারমার্কেটে শপিং করার এবং মতো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, মেশিনও কিনতে হবে না, ইউর স্মার্টফোন ইজ এনাফ। স্মার্টফোন এখন 2000 টাকায় পাওয়া যাচ্ছে, সফটওয়্যার অ্যাপ ওখানেই পসিবল, কিন্তু করবো না, আমরা দিব না। ইট ইজ নট, দোকানদারের কর তো এটা নয়। বারবার আমাদের দেশে কনফিউশন করে জিনিসটাকে ডিরেল করা হয়েছে। না, আমার মনে হয় অনেক ক্ষেত্রে স্যার এত সহজ ভোক্তাকে দোকানদারের কর করা হয়েছে। কিন্তু এম এ মান্নান, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রীর কথা যদি বলি, বাণিজ্য মন্ত্রীর কথার সুর যদি আমি ঠিক ধরে থাকতে পারি, পত্রিকায় যেটা দেখছি তাতে তো মনে হচ্ছে তিনি আসলে ভোক্তা কর নিয়ে আসলে একটু ভীত বোধ করছেন। কারণ আপনাদের সরকারের মেয়াদ প্রায় শেষ। আপনি বলছিলেন এফবিসিসিআই এর একটা রাজনৈতিক অবস্থান, তারা ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ীদের পক্ষে কথা বলছেন, কিন্তু আপনারা জনপ্রতিনিধি, আপনারা মন্ত্রণালয় চালাচ্ছেন, আপনারা আমাদের পক্ষেও কথা বলতে হবে। আমার দুজন সিনিয়র কলিগের মন্তব্য আমি কোনো মন্তব্য করতে পারছি না। আমি এই জায়গায় ভোক্তা করের, আমি যদি আপনাকে তার মন্তব্যের বাইরে গিয়ে জিজ্ঞেস করি যে ভোক্তার ওপর যখন চাপ বাড়বে তখন তার একটা এফেক্ট তো রাজনৈতিক পরিসরে পড়ে। ভোক্তা জানতোই না, জানার কথাও নয়। আমরা দৈনন্দিন নানাভাবে আমাদের জীবনে নানা ধরনের ট্যাক্স অনেক জায়গায় জানায় অজানা দিয়ে যাই, খুঁচিয়ে খুঁচিয়ে তাদেরকে জাগানো হচ্ছে কোনো মহলে। এটা কোনো ইস্যুই ছিল না, এটাই তো আমার দুঃখ। কিন্তু মান্নান ভাই, একটা জিনিস তো আমরা বারবার ভুল করতেছি, সেটা হলো যে ভোক্তা তো সবাই। হ্যাঁ, আমরা ভোক্তা জানবে না তা তো না, জানবে। একজনের উপর জিনিসটা তো যাবে। মানে দাম বেড়ে যাব জানবে না কি করে, সেটা কেন আমরা ভাবছি সেটি না, আমার মনে হয় ওইটা জানা না জানার ব্যাপার না। না না, আপনি দাম বাড়লো না তাও না, কিন্তু আমি তো এটা বিক্রি করে ওইটা কিনছি, তাহলে আমি ওইটার উপরে ভ্যাট দিবেন, দিবেই। এটা ভোক্তা সবাই আমরা। এখন এটার যেটা বারবার আমরা একই জিনিস বলতে চাচ্ছি, সেটা হলো ক্ষুদ্র মাঝারি শিল্প যাদের, ক্ষুদ্র মাঝারি দোকান ব্যবসা যাদের, এগুলো তাদের জন্য এই জিনিসটা নতুন। এবং টার্নওভার ট্যাক্সের কথা যেটা নাজনীন বারবার বলছে যে ব্যবসায়ীদের আসল জিনিস বের হয়ে যাবে, আসলে তা না। কারণ আপনি 30 লক্ষ, আজকাল 30 লক্ষ টাকা আপনি ছাড় দিচ্ছেন, 30 লক্ষ টাকা এনাফ না। কারণ সামান্য জিনিসও কিন্তু বিক্রি করতে গেলে একটা দোকান 30 লক্ষ টাকা বিক্রি করে 5 কোটি টাকা হওয়া উচিত। হ্যাঁ, এটা চাইছে। এখন 5 কোটি না, 80 লক্ষ আছে, ওটার মধ্যে 5 কোটি বলছে। একটা জিনিস মাঝামাঝি হইলেও কিছু একটা করা উচিত। এবং অর্থমন্ত্রী মহোদয় বোধহয় বলেছেন যে হ্যাঁ উনি এটা দেখবেন। তা আমরা আশা করি যে আমরা সবচেয়ে বড় টার্নওভার ট্যাক্সটা এটা আরো বাড়িয়ে দেওয়া উচিত। এখন আমার কথা হলো যে আমরা সবাই এদেশেরই মানুষ, যদি এখানে উন্নতি হয় আমাদের সবারই হবে, এবং সবাই যদি না হয়, একজন এই যে আমাদের এই যে 12 লক্ষ লোকের উপরে ট্যাক্স বারবার নিলে তাহলে তো চলবে না। আপনাকে উপজেলা পর্যায়ে যাইতে হবে, উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে যদি আপনি না যান, যদি ট্যাক্সের আওতায় তাদেরকেও না আনেন, 1 টাকা করে 100 টাকা হবে, 100 জন দিবে। আবার একজনের কাছ থেকে যদি আপনি 100 টাকা নিতে যান তার জন্য বার্ডেন হবে, যেই বার্ডেনটা আমরা যারা ট্যাক্স পে করতেছে তাদের উপরে পড়ছে। এই জন্যই আমরা সবসময় বলে আসছি আজকে বিগত বহু বছর ধরে যে এনবিআর তাদের ট্যাক্সের আওতাটা বর্ধিত করুক।
সেই জিনিসটা না করে তারা কি করে, যারা দিচ্ছে তাদের তাদের উপরে উপরেই প্রেশারটা বারবার। বারবার প্রতিমন্ত্রী, চাপাচ্ছে। আপনার শেষ মন্তব্য নিয়ে বিদায় নিতে চাই। যে প্রস্তুতি নিয়ে প্রসঙ্গটি আসছে এবং বারবারই যে একই গ্রুপের উপর বারবার কেন করের অত্যাচার। আমরা একটা 21 শতকের অর্থনীতি গড়ে তুলছি, আমাদের অর্থনীতিতে যথেষ্ট সম্ভাবনা আছে, সবাই স্বীকার করেন, আমরা এটা জানি। এই সময়ে আমাদেরকে কিছু স্যাক্রিফাইস, ত্যাগে আমাদেরকে আসতে হবে, এবং এটা অন্যায় কোনো ত্যাগ নয়। আমি প্রথমেই বলেছিলাম যে এইটা এমন একটা কর, যদি আপনি অ্যাভয়েড করতে চান আপনি পারেন, যদি লাক্সারিয়াস লাইফ অ্যাভয়েড করতে চান। আর এটা এমন একটা কর যেখানে আমরা দৈনন্দিন নিম্ন আয়ের মানুষের জন্য বিরাট সেকশনকে আমরা এটার বাইরে রেখেছি। সুতরাং নানাভাবে এখানে আমাদের কমিউনিটি, সরকার করে নাই, কমিউনিটি করেছে, সারা দেশে এটা করেছে। ইট ইজ পসিবল। এইটাকে রাজনৈতিকরণ করে আর পিছিয়ে গেলে সমূহ ক্ষতি হবে অর্থনীতির এবং আইনের। একটা ট্রানজিশনের ভিতর দিয়ে আমরা আমরা তো যাচ্ছি, পিছাতে কিছু বলছি। আমাদের যেতে হবে এবং আমরা না, আমরা সুফলটা পিছাতে যেন পাই সরকারের কাছে আমাদের সেটা সেটাই দাবি না, করেন। না, আমাদের ব্যয়ের কথা উপরে হলো- নজরদারি করেন। না, না। আমরা কোথায় ব্যয় করছি দেখেন, ধরেন আমাদেরকে। পিছানোর We are দরকার open to নাই, criticism. কিন্তু কিছু কিছু জিনিস রেকটিফিকেশনের বোধহয় অবশ্যই। দরকার আছে। অসংখ্য ধন্যবাদ। ইমপ্যাক্ট স্টাডি অবশ্যই। করে ভালো করে তারপরে এই অসংখ্য জিনিসটা ধন্যবাদ। পয়লা জুলাই implement তো থেকেই আপনার হবে, হবেই। অর্থমন্ত্রী স্পষ্টতই বলে দিয়েছেন, Implement কিন্তু তিনি হবে। আরেকদিন বোধহয় বসবেন আপনাদের সাথে শুনতে। অসংখ্য ধন্যবাদ সিদ্দিকুর রহমান, ডক্টর নাজনীন আহমেদ, এম এ মান্নান এমপি, আপনাদের Thank you, তিনজনকেই। thank you. দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহরের প্রথম পর্বের আলোচনায়। পরবর্তী পর্বে নির্বাচনে বিএনপি যাবে কেন, এই নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। সঙ্গে থাকবেন আপনি।